জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। বৈঠকের সবশেষ জানাতে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বৈঠকে কোন কোন দল যোগ দিয়েছে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে? নোমান, এই বৈঠকটি মূলত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে, ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি হবে, এই সব বিষয় নিয়ে বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকটি প্রায় 1 ঘন্টা ধরে চলছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। আমরা বৈঠক সূত্রে জেনেছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তিনি এই যে দেশের যে সাম্প্রতিক যে ঘটনাবলী আছে এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাইবেন। বিশেষ করে দেশের সার্বভৌমত্বের ইস্যুতে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলোকে তিনি একই প্ল্যাটফর্মে এনে এই বৈঠকটি করছেন। বাংলাদেশের ইতিহাসে বলা যায় এটি অন্যতম একটি মাইলফলক এই বৈঠকটি, কারণ এর আগে এভাবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার ঘটনা খুবই কম। তো সে কারণে এই বৈঠকটি অনেক গুরুত্ব রাখে। বিশেষ করে 5ই আগস্টের পর যে প্রেক্ষাপটগুলো আমরা দেখেছি, নানাভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ যে নানা ইস্যু ছিল, সেই প্রত্যেকটি ইস্যু নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বাংলাদেশকে নিয়ে যে ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচার এবং সর্বশেষ যে বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে, এবং এই পুরো পরিস্থিতিটা নিয়ে বাংলাদেশ এটার কিভাবে জবাব দিবে, কিভাবে কূটনৈতিকভাবে এগিয়ে যাবে, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে। এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, নির্বাচনের রোডম্যাপ কী হবে, নানা বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। বিএনপি, জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলই এই বৈঠকে অংশ নিয়েছেন। শুধুমাত্র আওয়ামী লীগ সমমনা দলগুলো এই বৈঠকে তারা আমন্ত্রণ পাননি, তারা এই বৈঠকে আসতে পারেনি। এর বাইরে আমরা দেখেছি যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলটির 4 সদস্যের প্রতিনিধি দল, এর বাইরে গণতন্ত্র মঞ্চ, বাম রাজনৈতিক দলগুলো, ইসলামী রাজনৈতিক দলগুলো সহ বেশিরভাগ রাজনৈতিক দলই এই বৈঠকে যোগ দিয়েছেন, তারা আলোচনা করছেন। এই যে সর্বদলীয় বৈঠকের যে ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা, এই বৈঠকের 3টি অংশ আমরা বলতে পারি সর্বদলীয় বৈঠকের। এর মধ্যে গতকাল একটি অংশ অনুষ্ঠিত হয়ে গেছে, সেটি ছিল সবগুলো ছাত্র সংগঠনকে নিয়ে, ক্রিয়াশীল সবগুলো ছাত্র সংগঠনকে নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আর আজকে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করছেন। আগামীকাল সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে মূলত বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের নিয়ে যে কথাগুলো উঠছে, হিন্দু সম্প্রদায় নিয়ে যে কথাগুলো উঠছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথাগুলো উঠছে, ভারতের সঙ্গে বাংলাদেশের যেই সম্পর্কে টানাপোড়েন নিয়ে যে কথাগুলো উঠছে, এই সার্বিক বিষয়ে এই মুহূর্তে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাবে, বাংলাদেশের গন্তব্য কী হবে, বাংলাদেশের রাজনৈতিক গন্তব্য কী হবে, বাংলাদেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক গন্তব্য কী হবে, সব আলোচনায় এই বৈঠকে হবে। বৈঠকের পর আমরা আসলে জানতে পারবো যে সার্বিকভাবে কী আলোচনা করেছে রাজনৈতিক দলগুলো। এই ছিল আমার কাছে সর্বদলীয় বৈঠকের সবশেষ খবর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক চলছে তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। চলে যাচ্ছি পরের খবরে। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশ কঠিন সময় পার করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুরে সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এছাড়া সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। জাতীয় যে কোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও আন্তর্জাতিকভাবে যারা কোর্স শেষ করেছেন তারাই বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টা। এবার ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন 95 জন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি দেশের 33 জন অফিসার রয়েছেন। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নিয়েছেন 3 বাহিনীর 55 জন কর্মকর্তা। Globally, we are at a strategically critical times. And Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny
of their nation. To thrive, we need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone. রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রামে চলছে বিভাগীয় কর্মশালা। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অনেক সিরিয়াস ব্যাপার, এই ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার। আপনি রাষ্ট্র পুনর্কাঠামো, আপনি রাষ্ট্র কাঠামো মেরামত, এখানে দেখুন রাষ্ট্র কাঠামো মেরামত, এই মেরামত কিন্তু ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। কাজেই আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি সকলের ধৈর্য একরকম হয় না, কারো ধৈর্য কম হয়, কারো ধৈর্য বেশি হয়, কারো মাথা গরম হয়, কারো মাথা ঠান্ডা হয়, মানুষের ভেদাভেদ থাকে। আমরা সহকর্মী, আমি আপনাদেরকে বারে বারে অ্যাড্রেস করছি সহকর্মী হিসেবে। আপনার বিপদে আমি পাশে দাঁড়াই, আমার বিপদে আপনি পাশে দাঁড়ান, সেজন্যই আমরা সহকর্মী। কাজেই আমাদের সকলকে, আমরা সকলে মিলে দল। আপনি ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত। কাজে আমাদেরকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে দলের প্রতি, এবং দলের প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলেই আমরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে এই কর্মশালায় আপনারা যেরকম ৩১ দফা কি জেনে গেলেন, ৩১ দফা কি বুঝে গেলেন, ৩১ দফা বুঝে জেনে গিয়ে আপনারা যেরকম জনগণের কাছে পৌঁছে দিবেন, জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন, জনগণকে বোঝাবেন, একই সাথে আসুন আজকে এই কর্মশালায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব, এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করব সেরকম কোনো কাজ করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলে শেষ করতে চাই। কেউ যদি মনে করে থাকেন, আমি মনে হয় এই কথাটি আগেও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, চট্টগ্রাম বিভাগেও আমি কথাটি বলেছি, কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। কারণ আমার ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি যেটি বুঝি, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছেন, আমি মনে করি তারা আমার সাথে একমত হবেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনের আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। অদৃশ্য শক্তি এখানে, ওই যে চট্টগ্রাম বন্দরে বললো না অনেক ষড়যন্ত্র কাজ করছে, একজন বললে প্রশ্ন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তে এগুলো চিন্তা করুন। আপনারা, আপনি ছাত্র দল হন, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপি, তাঁতি দল, মহিলা দল, যেই হন না কেন, আল্লাহর রাস্তে এগুলো একটু চিন্তা করুন। বহু ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব, আমি বিশ্বাস করি যে যেই কথাগুলো আপনাদের সামনে শেষে আমি এসে বলেছি, আমি জানি সারাদিন শেষে আপনারা আজকে ক্লান্ত, খুব বেশি কথা শুনতে এখন ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমি আপনাদের সামনে সেই কথাগুলোই তুলে ধরেছি। আমি অনুরোধ করব, বিগত 15-16 বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আসুন আমরা সকলে মিলে, আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জনগুলো, যাতে আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন
আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব, কারণ জনগণই, রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। প্রিয় সহকর্মীবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। সম্প্রতি তার লন্ডন সফরে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান তারা। সমাবেশে তিনি বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে দেশের মানুষ, তাদের সেই অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়, সেজন্য ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার ঘটনার নিন্দাও জানান তিনি। ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদিকে ফিরে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তের ভিতরে এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত ধরতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। শুধু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ভারত নিজেদের গণতান্ত্রিক ও সেকুলার দেশ দাবি করলেও গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে এই দেশটি পরিচালিত হচ্ছে। বিপরীতে বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ভূমিকা পালন করে আসছে। দেশ রক্ষার জন্য সব শ্রেণী, পেশা, ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিল্লির ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। শিশু থেকে শুরু করে তরুণরা কাতারে জীবন দিল, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আমরা পাশাপাশি এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছে, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা চায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ছাত্র ঐক্য অনুষ্ঠানের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট। এই বিষয়ে আরও জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কোন কোন ছাত্র নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিয়েছেন, বক্তারা কি বলছেন? নোমান, বলা যায় একেবারে ফ্যাসিবাদ আন্দোলনে জুলাই আগস্টে যেসব ছাত্র সংগঠনগুলো যুক্ত ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে, এরকম সকল ছাত্র সংগঠনই কেই আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখেছি, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্র ঐক্য পরিষদ, সেই সাথে জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকেও নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং জুলাই আগস্ট এই গণবিপ্লবে যেসব বাম ডান যত ছাত্র সংগঠন রয়েছে তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। এবং আজকের এই ছাত্র ঐক্য বলা হচ্ছে যে বিপ্লবের এই ছাত্র ঐক্যের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু আজকে যারা এখানে আয়োজক রয়েছে তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা যেটি বলছে যে যখন বিপ্লবের সময় সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করবে, তার পরবর্তীতে অনেকে কৃতিত্ব নেওয়ার জন্য কিংবা নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য সেখানে ভাগ হয়ে যাওয়ার একটি বিষয় কিন্তু দেখা গেছে। কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানচিত্রের স্বার্থে সকল ছাত্র সমাজকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ
কাজ করার জন্য মূলত আজকের এই প্রত্যয় নিয়ে মূলত এখানে এই আয়োজন করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে মঞ্চে ইতিমধ্যে ছাত্রদল সভাপতি, ছাত্র শিবির সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক রয়েছে হাসনাত আব্দুল্লাহ, তিনি উপস্থিত রয়েছেন। একে একে বক্তারা বক্তব্য দিচ্ছেন। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনিও শুরুতে উদ্বোধন করে কথা বলে গেছেন। তিনি যেটি বলেছেন যে ছাত্র সমাজের প্রতি যে একটি প্রত্যয় কিংবা আশা, সেটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি বলা যায়, এবং ছাত্র সমাজ ছাত্র সংগঠনগুলোর দিকে তাকিয়ে আছে যাতে তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং বিদেশি আগ্রাসন সহ দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেই ষড়যন্ত্র মোকাবিলায় এই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বারবার বলা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র সমাজের যতগুলো ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি রয়েছে তারা এখানে রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের যেহেতু সাংবাদিকরা এখানে রয়েছেন এবং সকলে এই একই প্রত্যয় ব্যক্ত করছেন যে বিদেশি কোনো আগ্রাসনকে বাংলাদেশে স্থান দেওয়া যাবে না এবং বিগত যে ফ্যাসিবাদ সেটি যাতে আবার ফিরে না আসে, কোনো দলের মাধ্যমেও এখানে যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই জন্য ছাত্র সমাজের যে প্রতিনিধিরা রয়েছেন তারা এখানে আহ্বান জানাচ্ছেন এবং শিক্ষকরা রয়েছেন তারাও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে কোনোভাবে বিভাজন না হয়, সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য এখানে এই মূলত অনুষ্ঠানটাই ঐক্যের অনুষ্ঠান এবং সকলেই যাতে একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, বিদেশি আগ্রাসন মোকাবিলায় কাজ করতে পারে তার জন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই ছিল অনুমান আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ছাত্র নেতৃবৃন্দের আয়োজনে ছাত্র ঐক্যের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছি পরের খবরে। রাজনৈতিক বক্তব্যে ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে উল্লেখ করে তিনি বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করবে বাংলাদেশ। আমদানির জন্য মিয়ানমার ও ভিয়েতনামের সাথে কথা হচ্ছে বলেও জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি এখানে ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। 9 বা 10 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক আছে, তবে তা দুদেশকেই চাইতে হবে। সংখ্যালঘু পরিস্থিতির উপরে এবং সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী। পরিবারের সাথে মিলেছে ডিএনএর নমুনা। আজ এ বিষয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। হারিস চৌধুরীকে সিলেটের কানাইঘাটে মুক্তিযোদ্ধার সম্মানে দাফনের আদেশও দিয়েছেন আদালত। আবেদনের পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। এর আগে 5 সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের জন্য কবর থেকে মরদেহ তুলে ডিএনএ নমুনা পরীক্ষার নির্দেশ দেন। 2021 সালের 3 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিস চৌধুরীকে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। So first, it is ridiculed, and secondly, it goes through violent opposing, and thirdly, it's accepted as being self-evident. আব্বুর ব্যাপারে যে সত্যটা সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে, আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা দেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়।
শ্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। 3 বছর 7 মাস ধরে কারাগারে থাকায় তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়। পরে বাবুল আক্তার 5 লাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের একটি হত্যা মামলা করেন। তদন্তে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুলের সম্পৃক্ততা পায় পিবিআই। 2021 সালের 12ই মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়। আদালতের নির্দেশে বাবুল আক্তারকে গ্রেফতার করা হয়। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10টার দিকে তাদের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়। পরে তাদের উঠানো হয় ট্রাইব্যুনালে। গত সোমবার প্রসিকিউশনের আবেদন শুনানিতে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের ট্রাইব্যুনালে ওঠার আদেশ দেন। এর আগে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামির তালিকায় ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় গ্রেফতার হন তারা। সে সময় নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18ই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের প্রত্যেককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুজিবুর রহমান ও 2 জন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা। মন্ত্রী আনিসুল হক তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। জুনায়েদ আহমেদ পলক এবং একজন কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ঢাকারি সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 2200-র বেশি কারাবন্দী পালিয়েছে। এর মধ্যে 1500 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে এত কারাবন্দী কিভাবে পালিয়েছে সেই বিষয়ে তদন্তও চলছে। সকালে কারা সদর দপ্তরে এক মতবিনিময় সভায় এই কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। এ সময় তিনি আরও বলেন, কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনিক কাঠামো সংস্কার ও বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সুশৃঙ্খলা আনা, বন্দীদের সাথে মানবিক আচরণ করা সহ সব ধরনের প্রাপ্যতা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। নিরাপত্তার স্বার্থে কারা অভ্যন্তরে তল্লাশি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত সময় কারাগারের সময়ে সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। আর তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দীর সংখ্যা নেহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। 16 জুলাই থেকে 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত করে প্রতিবেদন 15 কার্য দিবসে অবহিত করতে সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই 2024 হতে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় পুলিশের উপর সকল দায়ভার অর্পিত হচ্ছে। এতে পুলিশ সদস্যদের মনোবলের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত অবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। এতে অনেক পুলিশ সদস্য অনাকাঙ্ক্ষিত দায় হতে নিষ্কৃতি পাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিসিএস এর আবেদন ফি 200 টাকা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বিমার চাকরির আবেদন ফি 200 টাকার বেশি নেওয়া হবে না। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ের সচিব কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বিসিএস এ মৌখিক পরীক্ষার নম্বর 200 এর পরিবর্তে 100 নম্বরের সিদ্ধান্ত হয়েছে। 47 বিসিএস থেকে যেই বিসিএস এ অ্যাপ্লাই করবে 200 টাকা। আর ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে আরেকটা আদেশ জারি হচ্ছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, আধা সরকারি, আমরা যেটাকে বলি এক্সটেনশন অফ দ্য গভর্নমেন্ট, এরকম যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা। ট্রেন পরিচালনায় টিটি, গার্ড সহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে তৃতীয় দিনের মতো লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে নেত্রকোনা, জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে 8 জোড়া ও ঢাকা দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, মাইলেজ সুবিধা চালু না করায় 8 ঘন্টার বেশি ডিওটি না করায় সংকট সৃষ্টি হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৈষম্যমূলক এই সিদ্ধান্ত বাতিল করে সবার জন্য মাইলেজ সুবিধা এবং পেনশন চালু না হলে নির্ধারিত 8 ঘন্টার বেশি ডিউটি না করার কথা জানান আন্দোলনকারীরা। বরিশালে শুরু হয়েছে 8 দিনের বিভাগীয় বইমেলা। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বেলস পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, মেলায় সরকারি ও বেসরকারি কয়টি প্রকাশনী ও সংস্থার অংশ নিয়েছে? নোমান, বরিশালে আজকে শুরু হয়েছে এই মেলা। কিছুক্ষণ আগেই বিকেলে 4টা, 4:30টার দিকে এই মেলার উদ্বোধন হয় এবং তারপরে কিন্তু আমরা দর্শনার্থীদের ভিড়ও কিছুটা লক্ষ্য করেছি এবং এখানে মোট বিভিন্ন প্রকাশনী কিংবা সংস্থার 77টি স্টল রয়েছে। এছাড়া বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন রয়েছে যারা, তাদেরও 3টি স্টল রাখা হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় কিন্তু এই মেলাটি হচ্ছে এবং তারা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এছাড়া এখানে 3টি আলাদা আলাদা বুথ করা হয়েছে যেখানে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আড্ডা দিতে পারবেন। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য একটি কর্নার রয়েছে, এছাড়া গল্পকারদের জন্য একটি কর্নার রয়েছে, শিশুদের জন্য একটি কর্নার কিন্তু করা হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বইমেলায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার 77টি স্টল থাকবে। এছাড়া বিভাগীয় প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, সিভিল সার্জন সহ মেডিকেল টিমের 3টি স্টল থাকবে। এছাড়া মেলা প্রাঙ্গণের একক পাঠক আড্ডা, কবিতা আসর, মিডিয়া কর্নার, খোকাখুকির রাজ্য শীর্ষক 4টি পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে যিনি প্রধান অতিথি ছিলেন তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই মেলা নতুনদেরকে কিংবা নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক ভূমিকা রাখবে। এছাড়া এই মেলার আয়োজন প্রতি বছর যাতে হয় এমন প্রত্যাশাই তিনি করেছেন। এবং 4:30টার সময় জনাব হামিদ জমাদ্দার, সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তিনি এই মেলার উদ্বোধন করেন। এছাড়া তখন আসলে যিনি বিভাগীয় কমিশনার রয়েছেন তিনি ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, এছাড়া পুলিশ কমিশনার সহ বরিশালের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন তারা সবাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং বিকাল থেকেই আমরা দেখেছি যে মোটামুটি বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই বইমেলায় ভিড় করছে এবং বিভিন্ন ধরনের বই তারা কিন্তু দেখছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে তারাও মেলায় ভিড় করছে। তারা বলছে যে বিভিন্ন ধরনের ছড়ার বই কিংবা বৈজ্ঞানিক গল্পের বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো তারা পছন্দ করছে। এবং
অনেকে কিনেও নিয়ে যাচ্ছে। তবে বই প্রেমীরা আসলে এই বইমেলাটিকে সাধুবাদ জানিয়েছেন, যেন প্রতি বছর এই সময়ে কিংবা প্রতি বছর 2বার যদি এই বইমেলা করা যায়, সেক্ষেত্রে নতুন প্রজন্মের কাছে এই বইমেলার কিংবা বই পড়ার যে পরিচিতি কিংবা বই পড়ার যে আগ্রহ সেটি আরও তৈরি হবে এবং নতুন প্রজন্ম বইয়ের পড়ার দিকে আগ্রহী হবে বলেও তারা মনে করছে। তবে এই ভিড়টি আস্তে আস্তে আরও বাড়বে বলে বলেছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, প্রতিদিন বিকেল 4টা থেকে আর রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে। এছাড়া ছুটির দিনগুলোতে সকাল থেকেই রাত পর্যন্ত এই মেলা চলবে। তো বরিশাল বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান। বরিশাল বিভাগীয় বইমেলার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমেছে সর্বনিম্নে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর 84.75-এ নেমে এসেছে। গেল কয়েক মাস ধরে অর্থনৈতিকভাবে চাপে আছে পৃথিবীর 5ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। অর্থনীতিবিদরা বলছেন, আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থ বছরে জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6% বেশি হবে, সেখানে প্রবৃদ্ধি হয়েছে 5.4% হারে, যা গেল 18 মাসের হিসেবে সর্বনিম্ন। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সহায়তায় ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেওয়ায় দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। গেল কয়েক মাস ধরে রুপির দর নিয়ন্ত্রণে আনতে বাজারে হস্তক্ষেপ করছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। অর্থনীতিবিদরা বলছেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভাটা এবং বিদেশি পুঁজি বিনিয়োগ প্রবাহ সংকুচিত হতে থাকায় রুপির দাম আশঙ্কাজনক হারে কমেছে। বাস্তুচ্যুত আফ্রিকানদের জন্য 100 কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মতো আফ্রিকা সফরে গিয়ে এই সহায়তার কথা বলেন তিনি। তার সফরে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের আংশিক অর্থায়নে করা লোবিটো করিডোরে রেলপথ প্রকল্প। বাইডেন তার বক্তৃতায় জানান, এই করিডোরটি অ্যাঙ্গোলা থেকে জাম্বিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত রেলপথ তৈরিতে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র। কঙ্গো প্রজাতন্ত্রের খনি থেকে গুরুত্বপূর্ণ খনিজ এই পথ দিয়ে রপ্তানি করা হয়। আফ্রিকান দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক প্রসারিত করতে চায়। বাইডেন জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে সহায়তার হাত বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। চেম্বার আদালতে জামিন বহাল থাকায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক এসপি বাবুল আক্তার। স্ত্রী মিতু হত্যা মামলায় 3 বছর 7 মাস পর মুক্তি পেয়েছেন তিনি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, মুক্তির পর বাবুল আক্তারকে নেয়ার জন্য কারা এসেছেন? সাকিব, আমরা যেটি দেখেছি ঠিক 5:40 এখান থেকে চট্টগ্রাম কারাগার থেকে একটি সাদা গাড়িতে করে খুব দ্রুত গতিতে বেরিয়ে গেছেন বাবুল আক্তার এবং আমরা দেখেছি পুলিশি পাহারায় তাকে বের করে নিয়ে যাওয়া হয় এবং যে গাড়িটি ছিল সাদা গাড়ি, সেখানে তার স্বজনেরা ছিলেন, তার স্ত্রী ছিলেন এবং আমরা যেটি দেখেছি তার স্বজনেরা কিন্তু বিকেলেই এই কারাগারে এসেছিলেন এবং দীর্ঘ প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর তিনি 5:40 ঠিক এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান এবং তিনি কোনো মিডিয়ার সাথে আসলে কথা বলেননি এবং আমরা দেখেছি কড়া পাহারায় তাকে বের করে নিয়ে যাওয়া হয় এবং তার যিনি আইনজীবী আছেন তিনি বলেছেন যে মূলত নিরাপত্তাজনিত কারণে তিনি পুলিশি পাহারায় দ্রুত এই স্থান ত্যাগ করেছেন এবং আসলে তারা আজকে কোথায় যাবেন বা চট্টগ্রামে থাকবেন কিনা সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা যেটি দেখেছি যে আসলে এই মামলায় তাকে দীর্ঘ প্রায় 7 দিন পর জামিনের পর মুক্তি দেওয়া হলো আজকে। গত বুধবার হাইকোর্ট থেকে তিনি জামিন পান এবং সেই জামিনের পর নানা নাটকীয়তা চলে চট্টগ্রাম কারাগারে। আমরা যেটি দেখি যে আসলে তিনি রবিবার আসলে এই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি নানা কারণে পিছিয়ে যায় এবং অবশেষে আজকে ঠিক 1 সপ্তাহ পর, জামিন পাওয়ার 1 সপ্তাহ পর বাবুল আক্তার কারাগার থেকে মুক্ত হয়ে ফিরেছেন এবং নানা কারণে এই পুলিশ কর্মকর্তা আলোচিত, সমালোচিত এবং 2016 সালে তার স্ত্রী মিতু হত্যার যে ঘটনা, সেই ঘটনার মামলায় তিনি নিজে প্রথমে বাদী থাকলেও পরবর্তীতে তিনি এই মামলার আসামি হয়ে যান এবং কারাগারে ছিলেন দীর্ঘ 3 বছর 7 মাস এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই মামলাকে ঘিরে বা তার এই মুক্তিকে ঘিরে আত্মীয় স্বজনরা গত প্রায় 3 থেকে 4 দিন এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবং আদালত ভবনে যাওয়া আসা করেছেন এবং আমরা
এই আইনজীবীর সাথে কথা বলে যেটি বুঝেছি যে আসলে এই মামলায় তাকে আসলে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে এবং এখানে যারা সাক্ষী ছিলেন বা যারা তার স্বজন ছিলেন তারা অভিযোগ করেছেন যে আসলে জামিনের পরও কারাগার কর্তৃপক্ষ অনেকটা বেআইনিভাবে তাকে আসলে আটকে রেখেছিল। বিশেষ করে হাইকোর্টের যে চেম্বার আদালত, সেই চেম্বার আদালতে আমরা দেখেছি যে তাকে জামিন স্থগিত করার জন্য তার সাবেক স্ত্রী মিতুর যিনি বাবা আছেন মোশাররফ হোসেন, তিনি একটি স্টে জন্য আবেদন করেছিলেন এক আইনজীবীর মাধ্যমে। তো যে আবেদনটি আসলে গৃহীত হয়নি হাইকোর্ট চেম্বারে এতদিন, এবং আজকে দুদিন শুনানি হয়েছিল এই চেম্বার আদালতে। দুদিন শুনানির পর আজকে চেম্বার আদালতের যিনি বিচারক আছেন তিনি এই জামিন বহাল রেখেছেন এবং সেক্ষেত্রে আইনগতভাবে তার যেই জামিন বা মুক্তির বিষয়টি নিয়ে কোনো আইনগত জটিলতা এখন আর নেই। এবং আইনজীবীরা জানিয়েছেন যে তিনি অস্থায়ী একটি জামিন পেয়েছেন 6 মাসের এবং তারা 6 মাস পর এটির স্থায়ী জামিনের জন্য আবেদন করবেন। এবং আমরা এখানে তার এই মামলার অন্যতম একজন আসামি, তার সাথে যিনি আসামি ছিলেন ভোলা, এবং সেই ভোলার সাথেও কথা বলেছি। তিনি অভিযোগ করেছেন যে এই মামলায় নানাভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে মূলত বাবুল আক্তার এবং যারা এখানে আসামি করা হয়েছে তাদেরকে ফাঁসানো হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে একটি বিশেষ মহল আসলে এই মামলায় তাদেরকে ফাঁসিয়ে এক ধরনের ষড়যন্ত্র করে এই গত 3 বছর 7 মাস বাবুল আক্তার এবং যারা আসামি ছিলেন তাদেরকে আটকে রেখেছেন। এবং তারাই কিন্তু চেষ্টা করেছিলেন যে আসলে এই মামলার জামিনের পরও তাকে কারাগারে আটকে রাখার। তো বিভিন্ন অভিযোগ এসেছে এবং বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে মামলা, এবং সব কিছু শেষে কিন্তু আজকে তিনি বুধবার ঠিক 5টা 40 মিনিটে চট্টগ্রামেরও একজন আলোচিত পুলিশ কর্মকর্তা ছিলেন বাবুল আক্তার, তিনি এই চট্টগ্রাম কারাগার থেকে অনেকটা নাটকীয়ভাবে আজকে মুক্তি পেলেন। সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম। শেষ করছি এখন চারদিকের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।